করি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঢাকা সিটি কলেজের অনলাইন ক্লাসের মাস্টার্স প্রোগ্রামে সবাইকে স্বাগতম। তো আমরা মাইক্রো ইকোনমিক্স কোর্সের চ্যাপ্টার 7 দেখছিলাম। আমাদের আর 8 নাম্বার চ্যাপ্টারটা বাকি আছে, আর এরপরে আমরা 5 নাম্বার চ্যাপ্টারটাও আমরা রেখে দিয়েছিলাম। তো 5 নাম্বার চ্যাপ্টারে আমরা 1 থেকে 2টো লেকচার, যেটা মূলত আমাদের পরীক্ষায় প্রায় আসে, সেই ধরনের কোশ্চেন থেকে আমরা দেখাবো। আমরা মূলত গুরুত্বপূর্ণ টপিকগুলোই কভার করার চেষ্টা করছি। তো আজকের আমাদের 3 নাম্বার লেকচার এটা। আমরা সব মিলে 18 নম্বর লেকচারে এসেছি। তো আজকের আমরা দেখি আমাদের টপিকটা কি আছে। তো আজকের আমরা দেখতে চাই যে জেনারেল ইকুইলিব্রিয়াম অ্যানালাইসিস এর আন্ডারে আমরা অলরাস ক্যাসেল মডেলটা আমরা আলোচনা করতে চাই জেনারেল ইকুইলিব্রিয়ামের। তো এখন আমরা অলরাস ক্যাসেল মডেল আলোচনা করতে যে আমরা শুরুটা বাদে আমরা একটু শেষের দিক থেকে দেখে আসি যে আসলে এই মডেলটার বৈশিষ্ট্যটা কি আসলে। তো আমরা দেখি যে এখানে আমাদের মডেলটাতে আমরা দেখছি যে শেষ একটা টার্ম এখানে লেখা আছে, যেটাকে আমরা দেখছি যে সামেশন অফ আই সমান সমান 1 টু m একটা ভ্যালু দেয়া আছে, আরেকটা দেয়া আছে যে সমান সমান 1 টু n একটা ভ্যালু দেয়া আছে। তো আমরা বলছি এখানে আমাদের দুটো টার্ম দেয়া আছে, একটাকে আমরা বলছি আর, আরেকটাকে আমরা বলছি ভি। তো আমরা দেখছি যে আর আর ভি এর সঙ্গে আমাদের আছে আই, আর এখানে আমাদের দেয়া আছে জে। তো জে এর সঙ্গে আমরা দেখছি দেয়া আছে দুটোই জে আছে আমাদের, জে জে। তো এখানে জে এর সঙ্গে দেয়া আছে আমাদের 1 এই এন। তাহলে আমরা যখন এই আই নিয়ে চিন্তা করব তখন আমাদের মনে রাখতে হবে এটা এম পর্যন্ত যাবে, আই এম পর্যন্ত যাবে। যেহেতু এখানে আমাদের দুটো দিক নিয়ে আলোচনা করব আমরা, তো জে এর ভ্যালু আমাদের এন পর্যন্ত আর আই এর ভ্যালু আমরা এম পর্যন্ত নিয়ে আলোচনা করব। তো এখন আমরা ইকুয়েশনটার দিক থেকে তাকাই, তাহলে এখানে দেখছি আমরা আর আর ভি এটা মাল্টিপ্লিকেশন হিসাবে আছে, তারপরে এটাকে যোগ করা হয়েছে। আর এখানে আমরা দেখছি যে পি আর এক্স এটাও মাল্টিপ্লিকেশন হিসাবে আছে, পরে এটাকে যোগ করা হয়েছে। তো এখানে বলা হচ্ছে যে এই যে আমাদের দুটো টার্ম আমরা দুপাশে পেয়েছি, এই দুটো টার্ম আমাদের প্রুফ করার দরকার নেই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা বলছি কি এটা সবসময় ইকুয়াল হবে, অর্থাৎ ইকোনমিতে যেভাবেই আমরা চিন্তা করি না কেন এই আর আর ভি এটাকে গুণ করে যোগ করা হলে আর পি আর এক্স দুটোকে যদি গুণ করে যোগ করা হয় তাহলে দুটোই সমান হবে। এখন আমরা বলছি সমান অর্থ কি, যে আমার দরকার নেই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, এটা যা হবে এর ভ্যালুটাও তাই হবে। অর্থাৎ এটাকে আমরা তিনটা ইকুয়ালের তিনটা সাইন দিলে আমাদের আরো বোঝা যেত যেটা একটা অভেদ, এটার আর প্রুফ করার দরকার পড়ে না। তো এখন আমরা আসি, আমরা এখান থেকে বলছি যে আমাদের আর আর ভি, তো আর অর্থ কি আর ভি এর অর্থ কি সেটা আমরা একটু দেখে আসি। তো এখানে বলা হচ্ছে যে আরটা হলো আমাদের উপকরণ আর ভিটা হলো আমাদের উপকরণের মূল্য। অর্থাৎ আমরা বলছি কি যে এই ভিটা একটু সামনে হলে আমাদের বেটার হতো, ভি আর হলে ভালো হতো। তারপর আমরা এভাবেই দেখছি আর আর ভি। তো এখানে আমরা বলছি কি যে আর হলো আমাদের উপকরণ আর ভি হলো হলো উপকরণের মূল্য। তো এখানে আমরা দেখি যে আর আর ভি, তাহলে আমরা এখানে 1 2 3 4 অসংখ্য উপকরণ ইকোনমিতে থাকতে পারে। আমরা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার এগুলো আমরা উপকরণ জানি। তো আবার আমরা এর আগের অ্যানালাইসিসে দেখেছিলাম যে আমাদের হকিং সাইমন কন্ডিশন বা তার আগের শর্তগুলোতে আমরা দেখেছিলাম যে জেনারেল ইকুইলিব্রিয়ামে যে নিজ শিল্প হতে উপকরণ নেয়, অন্যান্য হতে নেয়, কিন্তু এখানে আমাদের ওরকম আলোচনা নেই। এখানে আমরা ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার, স্কিল, তারপরে এভাবে আমরা অন্যান্য আদার ফ্যাক্টর যেগুলো আছে সেগুলো আমাদের মূলত এখানে আসে। তো আমরা বলছি যে আমাদের দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করতে গেলেই মূলত উপকরণের প্রয়োজন হয়। তো এই যে উপকরণ আমাদের অর্থনীতিতে লাগে, এই উপকরণগুলো আমরা জানি যে সরবরাহ করে পরিবার সমূহ। তো পরিবার সমূহতে যত প্রকারের উপকরণ আমরা পাই, সেই উপকরণগুলোর যে মোট মূল্য সেটা, এই যে মোট মূল্য, তাহলে মূল্যকে মোট কেন বলছি, তাহলে আমাদের উপকরণ আছে হলো আর1 আর2 আর3 আরএন, অসংখ্য উপকরণ হয়তো আমাদের আছে। তো সেই উপকরণগুলোর জন্য ভি যদি আমরা গুণ করে দেই তাহলে উপকরণের মোট মূল্য পাওয়া যায়। তো এই যে উপকরণের মোট মূল্য, এই উপকরণের মোট মূল্য কোথা থেকে আসে, তাহলে আমরা বললাম কি পরিবারবর্গ উপকরণ সরবরাহ করে তারা এখান থেকে আয় করে আর কি, বা তারা এখান থেকে তাদের জন্য পরিশোধ করা হয়, পরিশোধ করে আমরা জানি উৎপাদনকারীরা। অর্থনীতির দুটো খাত যদি চিন্তা করি, পরিবারবর্গ আর উৎপাদন প্রতিষ্ঠান, তারা উৎপাদন প্রতিষ্ঠান পরিবারবর্গকে পরিশোধ করে। তাহলে এখন আমরা আসি, তো এখান থেকে আমরা দেখি যে আমরা যদি দেখি এরপরে আমাদের এর পরের টার্মটায় আসি, তাহলে আমরা দেখলাম কি এখান থেকে যে উপকরণগুলো আছে তার মোট মূল্য আমরা এখানে নিয়েছি। তো এবার যদি আমরা আসি পি জে আর এক্স জে, তাহলে এই যে উপকরণের মোট মূল্য এটা কোত্থেকে আসলো, তাহলে আমরা ধরলাম কি এই উপকরণগুলোর কাজ কি, উপকরণগুলো হলো আমরা জানি যে উৎপাদন কাজে অংশগ্রহণ করে। তাহলে উৎপাদন কাজে অংশগ্রহণ করলে নিঃসন্দেহে তারা দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করে।
তাহলে এই যে উপকরণের মোট মূল্য এটা পরিশোধ করা হচ্ছে কিভাবে? এই যে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করা হচ্ছে, এই দ্রব্য সেবা সামগ্রীর যা মোট মূল্য, যদি এই মোট মূল্যটা আমরা পেয়ে থাকি তাহলে অবশ্যই উপকরণগুলো এই মোট মূল্যটা রিসিভ করবে। অর্থাৎ দ্রব্য সেবা সামগ্রী বিক্রি করে উৎপাদন করে যে পরিমাণ আমরা মূল্য পাই সেটা কার সমান হয়? সেটা হলো আমাদের যে পরিমাণ উপাদান আছে ইকোনমিতে সেই উপাদানের মূল্যের সমান হয়। তাহলে আমরা দেখছি কি যে অর্থনীতিতে উপকরণ তাহলে আমরা দেখলাম কি যে অর্থনীতিতে যে পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন হয় তার যা মোট মূল্য, এবং অর্থনীতিতে এই যে দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করতে গেলে মোট যে আমাদের উপকরণ লাগে তার মোট মূল্যের সমান হয়। এটা হলো আমাদের অল্ডার্স ক্যাসেল মডেল। তো আমরা এই যে আমাদের অল্ডার্স ক্যাসেল মডেল, এই মডেলটা মূলত ডেভেলপ করেছিলেন আমাদের অল্ডার্স নামে একজন ইকোনমিস্ট। পরে ক্যাসেল সেটাকে টেনে নিয়ে গেছেন আর কি। অর্থাৎ সেটাকে আমরা পরবর্তীতে এক্সটেনশন যেটাকে বলি, যে মডেল আকারে যে বিল্ড আপ, সেটা আমাদের ক্যাসেলের হাত ধরে এটা হয়েছে। তো এখন আমরা আসি এই যে অল্ডার্স ক্যাসেল মডেল, আমরা দেখলাম কি একদিকে আমাদের থাকে পরিবারবর্গ, আরেকদিকে থাকে উৎপাদন প্রতিষ্ঠান। তো উৎপাদন প্রতিষ্ঠান আমরা জানি দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করে, আর পরিবার বর্গ আমাদের উপকরণ সমূহ সরবরাহ করে। তো এই যে দ্রব্য সেবা সামগ্রী আর উপকরণগুলোর মধ্যে যে ভারসাম্য, সেটাই মূলত আমাদের অল্ডার্স ক্যাসেল মডেলের আলোচনার বিষয়। তো এখান থেকে আমরা অল্ডার্স ক্যাসেল মডেলের যতগুলো বৈশিষ্ট্য আমাদের আছে তার মধ্যে আমাদের এই শুরুর বৈশিষ্ট্যটাই গুরুত্বপূর্ণ। আমরা বলছি এখানে পণ্য উপাদান বাজারে পূর্ণ প্রতিযোগিতা বিদ্যমান। অর্থাৎ পূর্ণ প্রতিযোগিতা থাকলে আমরা জানি যে দ্রব্য সেবা বাজারে যদি পূর্ণ প্রতিযোগিতা থাকে, আমরা জানি যে যেখানে মার্জিনাল কস্ট আর মার্জিনাল রেভিনিউ সমান হয় সেখানেই মূলত দ্রব্য সেবা সামগ্রীর দাম নির্ধারিত হয়। এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অস্বাভাবিক মুনাফা করার সুযোগ থাকে না, এবং এখানে অ্যাভারেজ কস্ট আর প্রাইস সমান হয়। এটা কিন্তু আমাদের একটা বেসিক অ্যাসাম্পশন, এটা আমাদের মাথায় রাখতে হবে। আর উপাদান বাজারে পূর্ণ প্রতিযোগিতা হলে আমরা কি জানি যে যে পরিমাণ উপকরণ আমরা পেতে চাই সেটা চাহিদা যোগানের মাধ্যমে উপকরণের দাম নির্ধারিত হয়। অর্থাৎ দ্রব্য সেবা উপাদান বাজারে আমাদের এখানে ভারসাম্য বিদ্যমান। তো এখন আমরা আসি আমাদের পরের টপিকে। তো এখানে আর যা যা আছে একটু নিজেরা দেখে নিলে হবে। এখানে আমাদের অত বেশি গুরুত্বপূর্ণ না, আমাদের শুরুর যে অ্যাসাম্পশনটা সেটাই আমাদের গুরুত্বপূর্ণ ছিল। তো এবার আমরা বলছি যে আমাদের অর্থনীতিতে যে খাতগুলো আছে সেই খাতগুলোকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম। একটাকে আমরা বলেছি যে পারিবারিক খাত, আর একটাকে আমরা বলেছিলাম উৎপাদন প্রতিষ্ঠান। কারণ আমরা জানি যে টু সেক্টর ইকোনমিতে আমাদের ফ্যামিলি আর ফার্ম অর্থনীতিতে ইকোনমিক অ্যাক্টিভিটিস চলার জন্য তারাই মূলত মেইন এজেন্ট। অর্থাৎ আমরা জানি যে পরিবার বর্গ থেকে আমরা উপাদানগুলো সরবরাহ দেওয়া হয় এবং তার বিনিময়ে তারা ইনকাম করে, এবং সেই ইনকামের ভিত্তিতে দ্রব্য সেবা সামগ্রী তারা ক্রয় করে। আর ফার্মগুলো কি করে? ফার্মগুলো আমরা জানি যে পরিবার বর্গের কাছ থেকে তারা উপাদান নিয়ে থাকে, তাহলে উপাদানের চাহিদা আসে পরিবার বর্গের থেকে, এবং সেখানে দ্রব্য সেবা সামগ্রী তারা উৎপাদন করে এবং সেগুলো তারা পরিবার বর্গের মাঝে আবার বন্টন করে, বিনিময়ে তাদেরকে পরিশোধ করা হয় আর কি। তো পরিবার বর্গ আবার যেভাবে ইনকাম করে ফার্ম থেকে, সেটা আবার তারা ব্যয় করে দ্রব্য সেবা সামগ্রী ক্রয়ের জন্য। তো এভাবেই মূলত অর্থনীতিতে আমরা একটা সার্কুলার ফ্লো দেখেছিলাম আর কি। অর্থাৎ চক্রাকার একটা প্রবাহ দেখি আমরা অর্থনৈতিক কার্যপ্রণালীর। তো সেই কার্যপ্রণালীর মধ্যে আমাদের দুজন এজেন্টকে আমরা দেখেছিলাম, একজনকে আমরা দেখেছিলাম পরিবারবর্গ, আরেকজনকে আমরা দেখেছিলাম উৎপাদন প্রতিষ্ঠান। তো এখন আমরা আসি, আমরা বলছি যে এই যে পরিবারবর্গ তারা দ্রব্য সেবা সামগ্রী ভোগ করতে চায়। তো দ্রব্য সেবা সামগ্রী যখন তারা ভোগ করে তখন তারা আয়, রুচি, অভ্যাস এগুলো দ্বারা তারা প্রভাবিত হয়, এবং পণ্যের দাম, উপকরণের দাম এগুলো দিয়েও আমাদের পণ্যের চাহিদাটা প্রভাবিত হয়। তো সেক্ষেত্রে আমরা যখন পণ্যের বাজার চাহিদা অপেক্ষক নিব, তখন পণ্যের বাজার চাহিদা যখন আমরা নিব, তখন এখানে মূলত রুচি অভ্যাসগুলোকে আমরা ওভাবে চিন্তা করছি না, ওগুলো আমরা স্থির ধরে আমরা বললাম যে যেসব দ্রব্য সেবা সামগ্রী আমাদের আছে সেগুলোর আমরা বলছি যে একটা বাজার দাম আছে, সেই বাজার দামের উপরেও তাদের চাহিদা প্রভাবিত হয়, সেটা আমরা আলোচনা করব পরে। আবার বলছে যে উপকরণ দাম দিয়েও আমাদের বাজার চাহিদাটা প্রভাবিত হয়। তো সেক্ষেত্রে আমরা আসি, এখানে যদি আমরা দেখি যে তাহলে আমরা দেখলাম কি যে দুটো খাতের একটা আমরা আলোচনা করতে চাচ্ছি, সেটা হলো আমাদের পারিবারিক খাত। তা পরিবার বর্গ আমরা যে একটা হলো উপকরণ সরবরাহ করে, আর সেই উপকরণ সরবরাহ থেকে তারা যে আয় করে সেখান থেকে তাদের একটা চাহিদা আছে। তো আমরা ফার্স্ট দেখতে চাই পণ্য সমূহের বাজার চাহিদা অপেক্ষক। তাহলে পারিবারিক খাতগুলোর মধ্যে পণ্য সমূহের চাহিদা আমরা দেখতে চাই। তাহলে সেক্ষেত্রে আমরা আসি, আমরা ধরলাম যে পরিবার সমূহ ইকোনমিতে কোন কোন দ্রব্য ভোগ করতে পারে। অসংখ্য দ্রব্য ইকোনমিতে প্রডিউস হয়, সেই অসংখ্য দ্রব্যকে আমরা কিভাবে নিয়েছি? x1 x2 x3 xn এভাবে আমরা নিয়েছি আর কি। তো এখানে আমরা দেখি যে x1 টা কার কার ফাংশন অফ p1 p2 p3 ফাংশন, আবার n গুডেরও ফাংশন। অর্থাৎ n যদি 4 হয় চতুর্থ গুডের, n যদি 100 হয় 100তম গুডের প্রাইস, এভাবে আমরা বলছি আর কি। আর v1 v2 v3 vm এভাবে আমরা লিখেছি। তো আমরা একটা ব্যাখ্যা করলে আমরা পরের গুলো বুঝতে পারবো। তো এখন এখান থেকে যদি আমরা দেখি যে এই যে x1 টা আমরা বলছি কি পরিবার সমূহের
X1 দ্রব্যের চাহিদা। তো আমরা ধরলাম X1 দ্রব্য হলো আমাদের মুরগির মাংস। আমরা বলছি যে এটা চিকেনের প্রাইস, চিকেনের ডিমান্ড। তো সেই চিকেনের ডিমান্ড ডিপেন্ড করে কার কার উপরে? P1, P2, P3, Pn আর V1, V2, V3, Vm এগুলোর উপরে ডিপেন্ড করে। তো এখন এখান থেকে যদি আমরা বলি যে X1 আছে, তাহলে চিকেন আমরা বলেছি, তাহলে এখানে P1, তাহলে নিঃসন্দেহে P1 টা আমাদের চিকেনেরই প্রাইস। তাহলে চিকেনের প্রাইস যদি বেড়ে যায়, সচরাচর আমরা কি জানি, চিকেনের ডিমান্ড কমে যাবে। আবার যদি চিকেনের প্রাইস কমে যায়, চিকেনের ডিমান্ড বেড়ে যাবে। তাহলে এখান থেকে আমরা দেখলাম কি P1 এর সঙ্গে X1 এর একটা নেগেটিভ রিলেশনশিপ আছে। আবার এই যে X1 অর্থাৎ মুরগির মাংসের চাহিদা, এটা আবার P2 এর উপরে ডিপেন্ড করে। তো ধরলাম যদি এটা পরিবর্তক দ্রব্য হয়, যেমন X1 টা হলো আমাদের মুরগির মাংস, আর P2 টাকে ধরলাম আমরা খাসির মাংস। তো খাসির মাংস যদি হয়, তাহলে আমরা যদি বলি খাসির মাংস যদি দাম বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে মুরগির মাংসের চাহিদা বেড়ে যাবে। তাহলে আমরা দেখছি কি যে মুরগির মাংসের চাহিদা আবার খাসির মাংসের দামের উপরও নির্ভরশীল। অর্থাৎ ইকোনমিতে একটা গুডের, আবার যদি বলি যে P3, তো P3 যদি এমন কোনো একটা গুড হয় যেটার সঙ্গে কোনো X1 এর কোনো সম্পর্ক তৈরি হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আমরা ধরলাম কি P3 এর ইম্প্যাক্ট X1 এর উপরে নেই। সেক্ষেত্রে P3 X1 কে প্রভাবিত করতে পারে না। এভাবে আমরা চিন্তা করতে পারি। তো আমরা দেখলাম কি যে X1 এর ডিমান্ড, সেটা অর্থনীতিতে P1, P2, P3, Pn যতগুলো গুড আছে সেই সব গুডের উপরে নির্ভর করতে পারে, আবার নাও করতে পারে। এবার আমরা আসি যে আমরা বলছি V1, V2, V3, Vm, আমরা বলছি কি X1 এর ডিমান্ড ইনপুটের যে প্রাইস সেটার উপরে ডিপেন্ড করে। যেমন আমরা যদি বলি যে আমরা দুভাবে চিন্তা করতে পারি। যদি আমরা ধরি যে ইনপুট যে প্রাইস সেটা বেড়ে গেছে, তাহলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার এদের দাম যদি বেড়ে যায়, তাহলে এদের ইনকামও বাড়ে। তো যদি ইনকাম বেড়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলছি কি যে X1 এর চাহিদা বেড়ে যেতে পারে, কারণ তাদের ইনকাম বেড়ে গেছে। ইনকাম বেড়ে গেলে X1 এর ডিমান্ড বাড়তে পারে। আবার আমরা যদি বলি যে এখান থেকে আমরা বলছি কি যে শুধু আমরা ধরলাম যে লেবারের চাহিদা, লেবারের যখন আমাদের প্রাইস বেড়ে গেছে, তখন যারা উৎপাদনকারী তারা লেবারের ডিমান্ড কমিয়ে দিয়েছে। অর্থাৎ লেবারের প্রাইস বেড়ে যাওয়াতে লেবারকে এখন তারা কম কম নিচ্ছে। তাহলে কম কম নিলে তাদের লেবারের ইনকাম কমে যেতে পারে। তাহলে সেক্ষেত্রে কি হবে, যদি কম কম কমে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইনকাম কমে গেলে X1 এর ডিমান্ডও কমে যেতে পারে। তো আমরা দেখলাম কি যে এগুলো নেগেটিভ বা পজিটিভ এইভাবেই আমাদের X1 এর সঙ্গে রিলেটেড। X2 এর বেলায়ও তাই, Xn এর বেলায়ও তাই। তো এখন যদি আমরা এগুলোকে একটা কম্প্যাক্ট ফর্মে লিখি, তাহলে কি লেখা যায়? এখানে একটু কেয়ারফুলি আমাদের খেয়াল রাখতে হবে 1 to n যেটা, সেটাকে আমরা j দিয়ে ডিফাইন করেছি। আমরা সচরাচর 1 থেকে n পর্যন্ত i দিয়ে ডিফাইন করি, কিন্তু যেহেতু এখানে আমাদের i ও লাগবে, j ও লাগবে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে শুধু n দিয়ে আমরা আমরা x কে j দিয়ে ডিফাইন করব, আর v কে আমরা দেখি, আচ্ছা আমরা পরে দেখছি আর কি। তো আমরা যেখানে আমরা দেখলাম কি যে x1, x2, x3, xn এটাকে আমরা n দিয়ে, এটাকে আমরা j দিয়ে ডিফাইন করব, x এর সঙ্গে আমরা j দিয়ে ডিফাইন করব, পরেরটা আমরা পরে আসছি, কোনটাকে আমরা i দিয়ে বলবো সেটা আমরা বলছি। তাহলে এটা হলো আমাদের চাহিদা, এটা হলো আমাদের দ্রব্যের চাহিদা, আর উপকরণ চাহিদাটাকে আমরা সচরাচর i দিয়ে লিখে আমরা পরে আসছি। তাহলে আমরা দেখলাম কি এখানে আমাদের x যে সমান সমান ফাংশন অফ 1 to n আছে, তাহলে এটাকে j দিয়ে লিখলাম। P1, P2, P3, Pn, V1, V2, V3, Vm এগুলো আমরা সব একটার, যেহেতু x1, x2, x3, xn, তাহলে এগুলো সব একটার মতোই রিলেশনশিপ। তাহলে আমরা এটাকে 1 to n কে আমরা j দিয়ে লিখলে এর মধ্যে সব একই জিনিসই আছে। তাহলে 1 to n এখানে, তাহলে সেটাকে আমরা j লিখলাম fj, x to n, x1 to xn সেটাকে আমরা xj লিখলাম। তাহলে এখানে P2, P3, Pn, আর এখানে আমরা লিখলাম V1, V2, V3, Vm, এভাবে আমরা লিখলাম আর কি। তো এখানে আমরা লিখলাম কি যে এখানে আমরা তাহলে কি বলতে পারি, xj সমান সমান কি? তাহলে xj অর্থ হলো সমাজের সকল ব্যক্তির আমাদের যত পণ্য আছে সব পণ্যের চাহিদা, সেটাকে আমরা বললাম। তাহলে যত দ্রব্য ইকোনমিতে উৎপাদিত হচ্ছে সব দ্রব্যের চাহিদা সকল ব্যক্তি, সেটাকে আমরা বললাম xj। তাহলে xj টা কার কার উপর ডিপেন্ড করে? P1, P2, P3, Pn, V1, V2, V3, Vm, এটা n, এটা m। তাহলে এটাকে আমরা বললাম যে x, আমরা যে উৎপাদনের চাহিদা সেটাকে আমরা লিখলাম যে j দিয়ে, উৎপাদনের চাহিদা পরিবার বর্গ করে সেটাকে আমরা লিখলাম j দিয়ে, আর উপকরণের চাহিদাটা আমরা আসি এখন। এবার আমরা দেখি যে এখান থেকে আমরা দেখি যে ফ্যামিলি তাহলে তাদের ফার্স্ট কাজ কি, তারা দ্রব্য সেবা সামগ্রী ভোগ করতে চায়, এই সেটাকে আমরা নিলাম, ভোগ অপেক্ষকটাকে আমরা এভাবে লিখেছি। আর এবার আমরা আসি দেখি যে এখান থেকে আমাদের উপকরণ সমূহ সরবরাহ করে কে? ফ্যামিলি। তাহলে উপকরণ সমূহ সরবরাহ করার সময় ফ্যামিলির কি কি উপকরণ সরবরাহ করে? তাহলে আমরা বলছি যে অসংখ্য উপকরণ ফ্যামিলি থেকে আসে। R1, R2, R3, mm আমরা সচরাচর এক্সাম্পল হিসাবে জানি ল্যান্ড, লেবার, ক্যাপিটাল, এন্টারপ্রেনার, স্কিল, এডুকেশন, এগুলো নানা কিছু আসে আর কি, ইলেকট্রিসিটি। তাহলে আমরা আসি, তাহলে এখান থেকে আমরা দেখলাম কি যে R1, R2, R3, Rm এটা হলো আমাদের উপকরণের সরবরাহ। তাহলে উপকরণ সরবরাহ কার কার উপরে ডিপেন্ড করে? তাহলে উপকরণ আগে যখন আমরা চাহিদাকে F1 দিয়ে লিখেছিলাম, এখন উপকরণটাকে আমরা G1 দিয়ে লিখছি। তাহলে G1 টা আমাদের একটা ফাংশন প্রকাশ করছে। তাহলে R1 টা কার, যেমন ধরলাম এটা আমাদের লেবার, তাহলে লেবারের যে আমাদের
সরবরাহ সেটা কার উপরে ডিপেন্ড করে, P1 P2 P3 Pn এর উপরে ডিপেন্ড করে, আবার V1 V2 V3 Vm এর উপরে ডিপেন্ড করে। তো এটাকে আমরা কিভাবে এক্সপ্লেন করতে পারি? এখন আমরা যদি বলি যে আমাদের P1 আমাদের X1 গুডের প্রাইস, অর্থাৎ যদি আমরা বলি যে P1 বেড়ে গেছে, তো যদি বাজারে যেসব এই R1 যা প্রডিউস করে, যদি আমরা বলি যে P1 যদি বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি X1 গুড, যদি R1 X1 গুড প্রডিউস করে এবং সেই X1 গুডের প্রাইস বেড়ে যায়, তাহলে হয়তো এমন হবে যে X1 গুডের যদি প্রাইস বেড়ে যায়, তাহলে এই যে লেবার সে বলছে আমার বেতনটাও বাড়িয়ে দাও। তাহলে যদি বেতন বেড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলে সেই ক্ষেত্রে দেখা যেতে পারে যে এই এর ইনকাম বেড়ে যেতে পারে। ইনকাম বেড়ে গেলে দেখা যাবে কি হবে, যে সেক্ষেত্রে আমাদের যে R1 সেটার সরবরাহটা বেড়ে যাবে, কারণ সে যখন দেখবে যে তার ইনকাম বেড়ে যাচ্ছে, তখন সে বেশি বেশি সাপ্লাই দিতে চাইবে। আবার যদি আমরা অন্যভাবে চিন্তা করি, যে যদি আমরা দেখি যে প্রাইস বেড়ে গেছে, প্রাইস বেড়ে গেলে যদি আমাদের এই গুডস এর ডিমান্ড ফল করে, তাহলে আমরা সচরাচর এই ক্ষেত্রে যদি চিন্তা করি যে আমরা X1 এর প্রাইস বেড়ে গেলে X1 এর ডিমান্ড কমে গেছিল, তো ডিমান্ড কমে গেলে দেখা যাবে কি যে আমাদের ডিমান্ড কমে গেলে আমাদের উৎপাদন কমে যাবে, উৎপাদন কমে গেলে আমাদের এই পরিমাণ লেবার প্রয়োজন নেই। অর্থাৎ P1 বেড়ে গেলে আবার দেখা যেতে পারে যে আমাদের R1 এর ডিমান্ড কমে যায়, অর্থাৎ R1 এর যে সরবরাহ সেটা কমে যেতে পারে, কারণ উৎপাদন প্রতিষ্ঠানগুলো এখন কম কম পেতে চায়। তো এইভাবে আর কি একটার সঙ্গে আরেকটা রিলেটেড। আবার যদি বলি V1 V2 V3 Vm, তাহলে সেক্ষেত্রে কি হবে? যদি V1 বেড়ে যায়, লেবারের যদি দাম বেড়ে যায়, তাহলে লেবার সাপ্লাই বেশি দেওয়ার চেষ্টা করবে, কারণ V1 যদি বাড়ে, তাহলে লেবার বেশি বেশি তারা দেখা যাবে কি যে বেশি বেশি লেবার পেতে চায়। বেশি বেশি V1 যদি বেড়ে যায়, তাহলে লেবারের মজুরি বেড়ে গেছে, মজুরি বেড়ে গেলে সে বেশি বেশি সাপ্লাই দিতে চায়। আবার যদি এমন হয় যে V2 এর প্রাইস বেড়ে গেছে, V2 অর্থ হলো আমরা ধরলাম আগে লেবার নিয়েছিলাম, এখন ধরলাম ক্যাপিটালের প্রাইস বেড়ে গেলে সেক্ষেত্রে আবার কি হতে পারে? সেক্ষেত্রে দেখা যেতে পারে যে অনেকে ক্যাপিটালকে সাবস্টিটিউট করে, তখন দেখা যেতে পারে তখন লেবার কেটটাকে বেশি নিতে পারে, তো সেক্ষেত্রে আবার এটা ডিমান্ড বেড়ে যেতে পারে। এভাবে একটার সঙ্গে আরেকটা রিলেটেড। তো এখানে আমরা দেখলাম কি যে এভাবে আমাদের R1 R2 R3 Rm এভাবে অসংখ্য আমাদের ইনপুট ইকোনমিতে আছে, সেই ইনপুট গুলোকে আমরা এভাবে লিখেছি যে এটা দ্রব্যের দামের সঙ্গে রিলেটেড, আবার উপকরণ দামের সঙ্গে রিলেটেড। এখন আমরা এমটাকে বলেছিলাম আমরা আই দিয়ে লিখবো, তো সেক্ষেত্রে আমরা আসি, আমাদের এখানে একটু বইয়ে ভুল আছে, তো এটাকে আমরা R1 না, এটা হবে RI। তাহলে RI সমান সমান কি হবে? এটা জি এর বেলায় কি আছে দেখি, এখানে জিটা আমাদের এম আছে, তাহলে আমরা এনটাকে বলেছিলাম জে আর এমটাকে বলছি আই, তাহলে এখানে আই কি হবে? এটা G1 হবে না, এটা হবে GI। তাহলে আর ফাংশনের মধ্যে যা আছে তাই, P1 P2 P3 Pn আর V1 V2 V3 Vm এরকম আমাদের হবে। তো এখানে আমরা বলছি কি যে এখানে আমাদের আই এর ভ্যালু হলো 1 to m। তাহলে আমরা এখান থেকে দেখলাম কি যে আমরা একটা চাহিদা অপেক্ষক পেয়েছি আর কি, যেটার ফাংশন অফ উপকরণের যে মূল্য সেটার সঙ্গে রিলেটেড, আবার দ্রব্যের যে চাহিদা সেটার সঙ্গে রিলেটেড। আর এখান থেকে আমরা যে উপকরণ বাজার থেকে যে উপকরণের যে চাহিদা বা সরবরাহ পেয়েছি সেটা কার সঙ্গে রিলেটেড? সেটাও আমাদের দ্রব্যের দামের সঙ্গে রিলেটেড, আবার উপকরণ দামের সঙ্গে রিলেটেড। তো এটা আমরা পেলাম মূলত দুটো খাতের, পারিবারিক খাতের দুটো দিক আমরা পেলাম। একটাকে আমরা বললাম যে পণ্যের চাহিদা অপেক্ষক, আর একটাকে আমরা বললাম উপকরণের যোগান অপেক্ষক। তাহলে আমরা জানি যে পণ্যের চাহিদা আর উপকরণের যোগান এই দুটো মূলত ইকোনমিতে একটা ভারসাম্যে থাকে, তো সেটা আমরা পরে এসে আলোচনা করছি। তো এরপরে আমরা আসি যে উপকরণ বাজারে সরবরাহ অপেক্ষক আমাদের, এটা আমরা দেখলাম। এরপরে আমরা আসি, আমাদের এখন বলছে যে দুটো খাত আমরা বলেছিলাম, একটা পারিবারিক খাত আর একটা ব্যবসা খাত। তো এখন দেখি যে ব্যবসা খাতের দিক থেকে মূলত কিভাবে আমরা চিন্তা করতে পারি। তো আমরা জানি যে ব্যবসা খাতগুলো আমাদের কি করে, যে পরিবার বর্গ সমূহ থেকে তারা উপকরণ ক্রয় করে এবং তারা চূড়ান্ত দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করে। এটা আমরা দেখে এসেছি, একটু আগেই বলেছিলাম আমরা। তো এখন আমি যদি বলি যে উপকরণ বাজার থেকে যদি তারা দ্রব্য সেবা উপকরণ বাজার থেকে যদি তারা উপকরণ ক্রয় করে, তাহলে একজন বিক্রি করছে উপকরণ, আরেকজন উপকরণ ক্রয় করছে, তাহলে নিঃসন্দেহে একটা উপকরণ বাজারে ভারসাম্য আছে। তাহলে উপকরণ বিক্রি করছে কে? আমরা জানি পরিবার বর্গ থেকে উপকরণের সরবরাহ আসে, আর উৎপাদন প্রতিষ্ঠান সেই উপকরণটাকে ক্রয় করছে। তাহলে যদি ক্রয় করে, তাহলে আমরা বলছি কি যে ক্রয় আর বিক্রয় যেখানে হয় সেখানে একটা মার্কেট থাকে এবং সেই মার্কেটে একটা ভারসাম্য থাকে। এবং আমরা শুরুতেই বলেছি যে উপকরণ বাজার এবং উৎপাদন বাজার দুটো বাজারেই আমাদের পূর্ণ প্রতিযোগিতা আছে। তাহলে সেক্ষেত্রে আমরা বলছি কি যে উপকরণ বাজারে চাহিদার যোগানের মাধ্যমে উপকরণ বাজারের একটা ভারসাম্য আসবে। তো ব্যবসা খাত আমরা যখন নিব, তখন আমরা উপকরণ বাজারের ভারসাম্য দেখতে চাই, এবং আমরা বলছি যে এই যে উপকরণ বাজারের ভারসাম্য আমরা দেখলাম, তার বেসিসে আমরা বলছি যে উপকরণগুলো যা প্রডিউস করে সেখানে একটা ভারসাম্য আছে। তাহলে ফার্মের ক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখতে চাই, একটা হলো উপকরণ বাজারের ভারসাম্য, আর ফার্ম সমূহ দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করে, তাহলে তারা সরবরাহ দেয় দ্রব্য সেবা সামগ্রীর এবং সেগুলো পরিবার বর্গ এগুলো ক্রয় করে, তাহলে সেখানে একটা ভারসাম্য আছে, একটা চাহিদা আছে, একটা যোগান আছে। তাহলে আমরা দুটো ভারসাম্য এখান থেকে দেখতে চাই, একটা হলো উপকরণ বাজারের ভারসাম্য আর একটা হলো উৎপন্ন বাজারের ভারসাম্য। তো এবার আমরা আসি, আমরা এখান থেকে এখন দেখতে চাই যে আমরা দুটো জিনিস আমরা এখানে শুরুতে আসি
তাহলে আমরা ধরলাম কি ইকোনমিতে আমাদের কি পরিমাণ উপকরণের সরবরাহ আছে। উপকরণের সরবরাহ আমরা আগেই দেখে এসেছি R1 R2 R3 Rm, যেটাকে আমরা RI বলেছিলাম। এবার আমরা আসি, এখন আমরা কোন কোন দ্রব্য উৎপাদন করেছিলাম, X1 X2 X3 Xn, অর্থাৎ যেটাকে আমরা Xj দিয়ে প্রকাশ করেছিলাম। তো এখন আমরা যদি বলি যে আমাদের এই যে আমাদের উপকরণ আছে, সেই উপকরণগুলো দিয়ে আমরা দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করি, তাহলে সেক্ষেত্রে আমাদের দ্রব্য সেবা সামগ্রী উৎপাদন করতে যে কোন উপকরণের কত অংশ লাগবে, এটা কিন্তু আমরা আগেও একটা ব্যাখ্যা দিয়েছিলাম। তো সেটা এখন আমাদের আলোচনার বিষয়। তো এখন আমরা আসি যে এখন আমরা শুরুতে দেখি যে এখান থেকে আমরা দেখছি কি যে আমাদের এখানে আমরা একটু ফাংশনটার দিকে তাকাই, তার আগে তারপরে আমরা এখানে আসব। আমরা এখানে দেখছি কি যে X1 X2 X3 Xn, এটা আমাদের যদি প্রডিউস করতে চাই তাহলে এর জন্য আমাদের একটা উপকরণ লাগে, লেবার লাগে, ধরলাম লেবার লাগে। আবার আমরা যদি বলি X1 X2 X3 Xn, এটা প্রডিউস করতে আমাদের ক্যাপিটাল লাগে। আবার ধরলাম X1 X2 X3 Xn, এটা প্রডিউস করতে আমাদের এন্টারপ্রেনার লাগে। তাহলে আমরা ধরলাম কি যে আমাদের যত গুড গুলো আমাদের আছে, সেই গুড গুলো প্রোডাকশনের জন্য আমাদের R1 লাগে, R2 লাগে, Rm লাগে। এখন কথা হলো যে এই গুডগুলো প্রোডাকশনের জন্য কি পরিমাণে আমাদের R1 R2 R3 Rm লাগে, সেটা আমরা এখন দেখতে চাই। তো তা দেখার জন্য আমরা একটা নতুন টার্ম নিয়ে এসেছি, যেটাকে আমরা বলছি AIJ। তাহলে আমরা আগেই বলেছিলাম যে হলো উৎপাদন আর আই হলো উপকরণ। তাহলে এখান থেকে আমরা ব্যাখ্যা দিয়েছিলাম কি, তাহলে যে তম দ্রব্যের 1 একক উৎপাদনের জন্য আই তম উপকরণ থেকে কতটুকু আমাদের প্রয়োজন। তাহলে আমরা যদি বলি যে আমাদের এখান থেকে আমরা দেখি, তাহলে এখান থেকে দেখছি কি যে আমরা যদি এখন যদি বলি A11, তাহলে আমরা যদি বলি 1 নম্বর দ্রব্য উৎপাদনের জন্য 1 নম্বর উপকরণ কতটুকু লাগে। আমরা যদি বলি A12, তাহলে 2 নম্বর দ্রব্য উৎপাদনের জন্য 1 নম্বর উপকরণ কতটুকু লাগে। আবার যদি বলি A1N, তাহলে n তম দ্রব্য উৎপাদনের জন্য 1 একক উৎপাদনের জন্য 1 নম্বর উপকরণ আমাদের কতটুকু লাগে। তাহলে আমরা এগুলো যাই বলছি না কেন, এগুলো সব 1 নম্বর উপকরণের সঙ্গে রিলেটেড। তাহলে আমি যদি বলি 1 নম্বর উপকরণ X1 X2 X3 Xn তৈরি করতে টোটাল কতটুকু লাগে, তাহলে সেটা আমরা দেখি। তাহলে আমরা X1 এর জন্য A11 যা লাগে, তাহলে সেটাকে আমরা লিখলাম A11 X1। X2 এর জন্য আমাদের কতটুকু লাগে A1, তাহলে সেটাকে আমরা লিখলাম A12 into X2, প্লাস n তম উৎপাদনের জন্য আমাদের কতটুকু লাগে, সেটাকে আমরা লিখলাম A1N Xn। তাহলে আমরা R1 প্রোডাকশনের জন্য R1 উপকরণের থেকে আমরা X1 X2 X3 Xn প্রডিউস করছি, তার জন্য আমাদের A11 আমরা দিয়ে গুণ করলে, A12 দিয়ে গুণ করলে, A1N দিয়ে গুণ করে যদি আমরা যোগ করে দেই, তাহলে এই দ্রব্যগুলো উৎপাদনের জন্য লেবার কতটুকু লাগে সেটা আমরা পেয়ে গেলাম, টোটাল লেবারের ডিমান্ড। এবার যদি আমরা বলি যে আমাদের ক্যাপিটাল, তাহলে আমি যদি বলি X1 এর জন্য আমাদের ক্যাপিটাল কতটুকু লাগে, X2 এর জন্য ক্যাপিটাল কতটুকু লাগে, Xn এর জন্য ক্যাপিটাল কতটুকু লাগে, সবগুলো যদি আমরা মাল্টিপ্লিকেশন করে যোগ করে দিই, তাহলে আমরা ক্যাপিটালের পরিমাণ পেয়ে যাব। শেষেরটাকে যদি আমরা ধরি যে স্কিল, তাহলে X1 এর জন্য কতটুকু পরিমাণ স্কিলটাকে আমরা ওভাবে ডিফাইন করতে পারি না, সচরাচর এডুকেশন ইয়ার দিয়ে ডিফাইন করা হয়, সেটা কতটুকু লাগে। X2 এর জন্য স্কিল কতটুকু লাগে, Xn এর জন্য স্কিল কতটুকু লাগে, সেটা আমরা পেয়ে গেলাম। আমাদের তাহলে স্কিলের পরিমাণ, টোটাল স্কিলের পরিমাণ আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা দেখছি কি যে আমাদের R1 R2 R3 Rm, এগুলো আমাদের যত উৎপাদন আমাদের আছে X1 X2 X3 Xn, এগুলো প্রোডাকশনের জন্য যে পরিমাণ লাগে সেটাকে আমরা এখান থেকে পেয়ে গেলাম আর কি। তো এখন আমরা বলছি যে এখানে আমাদের দুটো টার্ম এসছে, একটা আমরা দেখছি এম আসছে, আর একটা আমরা দেখছি এর সঙ্গে আমাদের এমও আছে এনও আছে। বি ভেরি কেয়ারফুল, এর সঙ্গে আমাদের এমও আছে এনও আছে। আবার আমরা সবসময় বলছি কি এক্স এর সঙ্গে আমাদের কি আছে, সবসময় এন আছে। সব এন এর সঙ্গে আমরা এখানে লাস্টের দিকে তাকাই, তাহলে আমরা দেখছি কি আর এর সঙ্গে আমাদের এম আছে, তাহলে এমটাকে আমরা আই দিয়ে ডিফাইন করেছি। আর আমরা দেখছি কি এক্স এর সঙ্গে এন আছে, এনটাকে আমরা জে দিয়ে ডিফাইন করেছি। আর এর সঙ্গে দেখছি এমও আছে এনও আছে, তাহলে এমটাকে আমরা আই দিয়ে ডিফাইন করেছি আর এনটাকে আমরা জে দিয়ে ডিফাইন করেছি। এখন এই টোটাল টার্মটাকে আমরা কিভাবে লিখতে পারি দেখি। তাহলে এখানে আমরা কে কে আছে, এ আছে, এক্স আছে আর আর আছে। তাহলে এটাকে কিভাবে লেখা যায়, শেষ টার্মটার দিকে আমরা তাকালাম এভাবে, তাকে আমরা এখানে আসি। তাহলে আমরা লিখলাম যে এখানে আমাদের আই এর ভ্যালু কত আছে, আই এর ভ্যালু হলো আমরা বলেছি 1 থেকে এম। তাহলে আমরা দেখি 1 to m, তাহলে এর সঙ্গে এ আই হবে। আর দেখি আমরা এখান থেকে এর সঙ্গে আছে আমাদের এন আছে, তাহলে এনটাকে আমরা কি লিখেছি, এনটাকে আমরা লিখেছি জে, তাহলে এ আই জে লিখলাম। এবার আমরা দেখি এক্স এর সঙ্গে আমাদের এন আছে 1 to n, তাহলে এক্স এর সঙ্গে আমরা লিখলাম এক্স জে। এবার আমরা দেখি আর এর সঙ্গে কি আছে, সমান সমান দিয়ে আর এর সঙ্গে এম আছে, তাহলে আরটাকে আমরা লিখলাম আই। তাহলে এখন আমরা লিখলাম কি যে এখানে আমাদের শুধুমাত্র আমরা একটাকে যোগ করছি, কোনটাকে, এম সংখ্যাকে। তাহলে আই ইকুয়াল টু 1 to m, এটাতে আমাদের সমস্যা নেই, কারণ আমরা এখানে কত কত যোগ করেছি, 1 to m, এটা যোগ করে দিয়েছি, তাহলে সে 1 to m। এবার আমরা দেখি এখানে আমরা দেখছি আইও আছে জেও আছে, তাই এখানে যদি শুধু আই জে থাকতো দুটোর সঙ্গে, তাহলে আমরা 1 to n লিখলেই হয়ে যেত, জে সমান। কিন্তু আমরা দেখছি কি একটা আইও আছে, তাহলে আমাদের
দুটো যোগ আসবে, কারণ একটা আইও আছে একটা জে আছে। তাহলে আই কে আমরা কত কত যোগ করেছি 1 to m পর্যন্ত, আর জে কে আমরা যোগ করেছি 1 to n পর্যন্ত। তাহলে আমাদের এ আই জে এক্স জে, এখান থেকে আমরা পেলাম এ আই জে এক্স জে, আর এখান থেকে আমরা পেলাম আর আই। এটা হলো আমাদের ইকুয়েশন নাম্বার 4। বি ভেরি কেয়ারফুল, এটা আমাদের মাথায় রাখতে হবে। এখান থেকে আমরা 1 2 3 করে দেখে এসেছি, এটা 3 নিয়েছিলাম, এর আগেরটাকে আমরা 2 বলেছিলাম, এটাকে আমরা 1 বলেছিলাম। এটা হলো আমাদের 4 নাম্বার ইকুয়েশনটা আমাদের মাথায় রাখতে হবে, এটা আমাদের অবশ্যই গুরুত্বপূর্ণ। তাহলে এখান থেকে আমরা যে উপকরণ চাহিদা বা এগুলো পেয়েছিলাম সেটার বেসিসে এখন আমরা আলোচনা করতে চাই এই যে R1 R2 R3 Rm, আর এখান থেকে আমরা পেয়েছিলাম x1 x2 x3 xm। সেটার জন্য আমাদের কি পরিমাণ উপকরণ চাহিদা সেটা আমরা এখানে পেলাম, উপকরণের চাহিদাটা আমরা পেয়ে গেলাম। এটা হলো আমাদের উপকরণের যোগান, আর এটা হলো আমাদের উপকরণের চাহিদা, কি পরিমাণ উপকরণের যোগান লাগে এগুলো প্রডিউস করতে, সেটা আমরা এখান থেকে পেলাম। তো এটা আমাদের একদিকে চাহিদা হলে আরেকদিকে আমাদের যোগান, দুদিক থেকে আমাদের ভারসাম্য আসলো আর কি, উপকরণ বাজারে ভারসাম্য আমরা পেলাম। এবার আমরা দেখতে চাই উৎপাদিত দ্রব্যের ভারসাম্য। তো যখন আমরা উৎপাদিত দ্রব্যের ভারসাম্য দেখতে চাই, তখন আমাদের আলোচনার বিষয় হলো যে উৎপাদিত দ্রব্যের ভারসাম্য দেখতে গেলে আমরা এখন পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে যেতে চাই। তো পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে আমরা যখন ভারসাম্য দেখি, তো এখান থেকে আমাদের মেইন টার্গেট হলো অ্যাভারেজ কস্ট ইকুয়াল টু প্রাইস করা। তো অ্যাভারেজ কস্ট ইকুয়াল টু প্রাইস হলে আমরা জানি যে বাজারের একটা ভারসাম্য আসে এবং সেখানে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে দ্রব্য বাজারে আমাদের স্বাভাবিক মুনাফা অর্জিত হয়। আর অ্যাভারেজ কস্ট যদি প্রাইসের চাইতে কম হয় তখন অস্বাভাবিক মুনাফা হয়। অস্বাভাবিক মুনাফা হলে দীর্ঘকালে অসংখ্য ফার্ম মার্কেটে আসতে থাকে, ফলে দেখা যায় কি তারা প্রাইসটাকে কমিয়ে দেয়। আবার যদি বলি যে আমাদের অ্যাভারেজ কস্টটা যদি প্রাইসের চাইতে বেড়ে যায় তাহলে আমাদের লস হয়, দীর্ঘমেয়াদ ধরে লস করলে উৎপাদন প্রতিষ্ঠান মার্কেট থেকে বের হয়ে যায়। অর্থাৎ তাহলে দীর্ঘকালে আমরা যখন ভারসাম্য অ্যানালাইসিস করি তখন আমরা বলি যে অ্যাভারেজ কস্ট ইকুয়াল টু আমাদের প্রাইস। তো এই যে অ্যাভারেজ কস্ট আর প্রাইস, এখন আমরা আমাদের টার্গেট হলো আমরা এই অ্যাভারেজ কস্ট আর প্রাইস এই দুটো সমান দেখতে যদি বের করতে পারি তাহলে আমাদের উৎপাদন বাজারে ভারসাম্য চলে আসবে। তো এখন আমরা আসি, আমরা এখানে এগুলো আমরা ওই নিজেদের মতো লিখে নিলেই হবে, এগুলো না লিখলেও সমস্যা নেই, আমাদের এই টার্মটা গুরুত্বপূর্ণ। তো এখানে আমরা দেখি যে এখানে আমরা দেখি তাহলে আমাদের এখানে একটা P1 দেয়া আছে, একটা P2 দেয়া আছে, একটা Pn দেয়া আছে। তাহলে P1 হলো x1 এর প্রাইস ধরলাম, P2 হলো x2 এর প্রাইস, আর Pn হলো n তম গুডের প্রাইস। তো এখন এই P1 টা আমরা কিভাবে পেলাম? তো এখন আমরা আসি, এখানে আমরা দেখছি V1 V2 Vm। তাহলে আমরা যদি x1 প্রডিউস করতে চাই তাহলে আমাদের উপকরণ R1 লেগেছে, R2 লেগেছে, Rn লেগেছে, Rm লেগেছে। তো R1 R2 Rm, এই যে R1 এর ভ্যালু হলো V1, R2 এর ভ্যালু হলো V2, আর Rm এর ভ্যালু হলো Vm। এবার আমরা আসি, আমাদেরকে R1 সবটাই লেগেছিল নাকি আমাদের আংশিক লেগেছিল? তো আংশিক যদি লেগে থাকে তাহলে আমরা বলেছিলাম কি 1 নাম্বার দ্রব্য উৎপাদনের জন্য আমাদের 1 নাম্বার উপকরণ যতটুকু লেগেছে তার মূল্য, 1 নাম্বার দ্রব্য উৎপাদনের জন্য আমাদের 2 নাম্বার উপকরণ যতটুকু লেগেছে তার মূল্য, 1 নাম্বার দ্রব্য উৎপাদনের জন্য m সংখ্যক উপকরণ যা লেগেছে তার মূল্য। তাহলে এই মূল্যগুলো যদি আমরা বের করতে পারি তাহলে এই দ্রব্যের দাম বের হয়ে যাবে। x1 দ্রব্যের দাম বের হয়ে গেছে P1। আবার যদি আমরা x2 দ্রব্যের দাম বের করতে চাই তাহলে কি হবে, x2 এর জন্য আমাদের একটা উপকরণ লেগেছিল তার মূল্য, লেবার লেগেছিল ধরলাম তার মূল্য, ক্যাপিটাল লেগেছিল তার মূল্য, এন্টারপ্রেনার লেগেছে তার মূল্য, করলে আমরা x2 এর প্রাইস পেয়ে যাব। তাহলে এগুলো হলো আমাদের অ্যাভারেজ কস্ট আর এটা হলো আমাদের প্রাইস, অর্থাৎ প্রত্যেকটা দ্রব্য উৎপাদনের জন্য আমাদের খরচ কতটুকু হয়েছে সেই অনুযায়ী তার বাজার দামটা নির্ধারিত হয়েছে। তাহলে এগুলোকে আমরা বললাম যে বাজারে অ্যাভারেজ কস্ট আর প্রাইস সমান, এই বাজারে আমাদের অস্বাভাবিক মুনাফা অর্জনের সুযোগ নেই এবং এখান থেকে গড় খরচ আর বাজার দাম সমান হয়। তো এখান থেকে আমরা আসি যে উপকরণ উৎপাদন বাজারে, তাহলে আমরা দেখলাম কি যে লাস্ট বেলায় কি আসলো, এখান থেকে আমরা দেখছি আমাদের আর 10 মিনিট সময় আছে। তো এখান থেকে আমরা দেখছি 1 2, এটাকে আমরা বললাম 1n, এটাকে আমরা বললাম V1 আছে সব জায়গায়, এটাকে আমরা দেখছি 2 2 2 আছে, তাহলে এটা 2ই থাকলো, 1 2 এটাও n, V2 আছে, এরপরে আমাদের m আছে, m টা লিখলাম, তারপরে আমাদের আছে 1 2, এখানে আমাদের n হবে এর সঙ্গে, তারপরে আমরা এখানে আসি আমাদের v এর সঙ্গে Vm আছে, P1 P2 Pn আছে। তো এরপর আমরা আসি এখান থেকে, তাহলে এটাকে কি লেখা যায় ওটা একটু নিজেরা দেখে নিলেও হবে। তো এখান থেকে আমরা বলছি কি যে আমাদের হবে aij, সবসময় aij আসবে, আর এর সঙ্গে থাকছে কি V1 V2 Vm, এর সঙ্গে আমাদের V1 V2 Vm। তাহলে এই যে একটা হলো i আর একটা হলো j, i m এর জন্য i, n এর জন্য j, আর V1 V2 Vm, m এর জন্য তাহলে কি হবে, m এর জন্য হবে আমাদের i। আর এরপরে আমরা আসি p এর সঙ্গে আমাদের মনে রাখতে হবে n সঙ্গে আমাদের সবসময় j, P1 P2 P3 Pn, এটা এই পাশে আছে সমান সমান, তাহলে এটা হলো আমাদের pj। তাহলে আমরা পেলাম কি সামেশন অফ aij vi, আর একটা পেলাম সামেশন অফ pj। তাহলে এই আমরা পেলাম 5 নাম্বার ইকুয়েশন। তো আমরা একটু 4 নাম্বার আর 5 নাম্বারের দিকে তাকাই। তাহলে 5 নাম্বারে আমাদের কোনো x নেই, আবার দেখি 4 নাম্বারে আমাদের x আছে, তাহলে এর মধ্যে আবার কি নেই, v নেই, কিন্তু এর মধ্যে আবার v আছে, আবার aij আছে, pj সব জায়গায় সমান, aij ও সমান, সরি এটাকে pj এর জায়গায় আমাদের আছে ri।
তাহলে এআই যে আমাদের এক জায়গায় মিল আছে, এখন আমরা এক কাজ করি, আমরা এটাকে ভিআই দিয়ে গুণ করে দিই। তাহলে শুরুতে আমরা যদি ভিআই দিয়ে গুণ করে দেই, কত নাম্বার ইকুয়েশনকে, এটা আমাদের এখানে একটু ভুল আছে, এটা আমাদের এটা আমরা শুরুতে এটাকে গুণ করে দিলাম, এটাকে আমরা ভিআই দিয়ে, সরি এটা আমরা দুটোকে একসঙ্গে গুণ করে দিয়েছি। 1 নাম্বার অর্থ হলো আমাদের 4 নাম্বারকে আমরা গুণ করলাম ভিআই দিয়ে, আর 5 নাম্বারকে আমরা গুণ করলাম এক্স জে দিয়ে। তাহলে দেখি কেমন হয়। তাহলে ভিআই দিয়ে গুণ করলে কি হবে, এআই জে এক্স জে ভিআই আর আর আই ভিআই, তাই তো, এআই জে এক্স জে ভিআই আর আর আই ভিআই। আর এটাকে আমরা যদি শুধু এক্স জে দিয়ে গুণ করে দেই, তাহলে এটা কি হবে, এআই জে ভিআই এক্স জে পি জে এক্স জে। তাহলে এই পাশটা কি হয়ে গেছে, সমান হয়ে গেছে, দুটোরই বাম পাশ সমান হয়ে গেছে। তাহলে এআই জে এক্স জে ভি জে ভিআই, আর এখানে আমরা দেখছি কি যে এআই জে এক্স জে ভিআই, দুটোই আমাদের সমান হয়ে গেছে। এই দুটো যদি সমান হয় তাহলে রাইট হ্যান্ডও সমান। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি, সামেশন অফ আর আই ভিআই ইকুয়াল টু হলো সামেশন অফ পি জে এক্স জে। এই যে আমরা সামেশন অফ পি জে এক্স জে পেয়ে গেলাম। তো এখান থেকে আমরা বলছি যে এই যে আমাদের এই যে দুটোই সংখ্যা, এই দুটো পেলাম আমরা, এই দুটো যদি একই হয় তাহলে তো আমাদের প্রুফ করার দরকার নেই যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দুটোই আমরা সেম পেয়েছি, তাহলে এই দুটোর ভ্যালু সেম হবে, এটাও যা হবে এটার ভ্যালু তাই হবে। অর্থাৎ অর্থনীতিতে দ্রব্য সেবা সামগ্রীর মূল্য যা হবে সেখান থেকে আমাদের উপকরণ সমূহ যে ব্যবহৃত হয় তার মূল্য আমাদের সমান হবে। তো এটা এদিকে তাকালে আমরা কি দেখতে পাই, এটা হলো আমাদের যে পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয়েছে তার জন্য যে পরিমাণ উপকরণ লেগেছে সেই উপকরণের মোট মূল্য কার সমান, এখানে আমাদের এই যে এটা তার সমান, এই যে আর আই ভিআই। অর্থাৎ এটাকে আমাদের কি দেখাচ্ছে, এটা আমাদের দেখাচ্ছে যে যে পরিমাণ উপকরণ সমূহ লেগেছে তার যে মোট মূল্য, সেটা আমাদের এটাই দেখাচ্ছে। আবার এখানে আমাদের কি দেখছে, যে পরিমাণ দ্রব্য সেবা সামগ্রী উৎপাদিত হয়েছে তার জন্য যে পরিমাণ উপকরণ লেগেছে তার যে মূল্য, সেটা দ্রব্য সেবা সামগ্রী বিক্রি করে যা আমরা পেয়েছি সেটার মূল্যের সমান। অর্থাৎ আমরা শেষমেশ কি পেলাম, যে এই দুটো তো সমান, এই দুটো ইকুয়াল, তাহলে এখান থেকে কি লেখা যায়, সামেশন অফ আর আই ভিআই ইকুয়াল টু হলো সামেশন অফ পি জে এক্স জে। তাহলে দ্রব্য সেবা সামগ্রীর মূল্য যা, সেটা আমাদের উপকরণ মূল্যের সমান। তো এখন আমি মুখ খুলে দিচ্ছি, এখন কোশ্চেন থাকলে এখান থেকে করতে হবে। হ্যাঁ, এবার কোশ্চেন থাকলে কোশ্চেন করো। আমরা আজকের কোশ্চেন না থাকলে আমরা এখানেই শেষ করব। হ্যাঁ, কোশ্চেন থাকলে করো। রত্না আক্তার, কোশ্চেন থাকলে করো। স্যার কোনো প্রশ্ন নাই স্যার, এটা তো অনেক বড় প্রশ্ন, আমাদের একটু ভালো করে পড়তে হবে, এটাই সমস্যা। এই না, আর কি এটাই সমস্যা না, এটা স্যার, কোনো সমস্যা পড়া না। হয়ে গেলে তো আর সমস্যা থাকবে না, মানে এখন আমাদের একটু পড়তে হবে, তাহলে আমরা ভালো করে বুঝতে পারবো আর একটু। আচ্ছা, এবার এই মানসুরা, তোমার কি সমস্যা আছে? জি না স্যার, সমস্যা নাই। আচ্ছা, রুমকি বড়ুয়া, সমস্যা আছে? না স্যার, আমাকে আরেকটু ভিডিওটা দেখতে হবে, তারপরে হ্যাঁ, হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে। না না, ভিডিও দেখলে চলবে না, এটা তো পড়তে হবে বাসায়। না স্যার, পড়বো, বাট আমাকে আরেকটু আর ভিডিওটা দেখতে হবে। এইখানকার যে আমি যে লেকচার স্লাইডটা দিয়েছি এটার থেকেই পড়তে হবে, অন্যান্য বইয়ে একটু ভুল টাইপের আছে আর কি, বেশিরভাগ গুলোতেই ভুল লেখা আছে। ঠিক আছে, যেহেতু এই আচ্ছা এই এই লেকচার গুলোর মোটামুটি সামনের থেকে শেষ পর্যন্ত দেখলে তাহলে এখানেই মোটামুটি ঠিক আছে। তো এখান থেকে দেখে আমাকে একটু জানাতে হবে, ঠিক আছে, যে এটাতে সমস্যা আছে কিনা। আচ্ছা স্যার, ওকে। ঠিক আছে। আর আওয়ালের কি কোনো সমস্যা আছে? হ্যালো, ও আদৌ ক্লাসে আছে কিনা, বোধহয় ক্লাসে নাই। তা ঠিক আছে, তাহলে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমরা এখানেই শেষ করছি। তো এটা যদি পরে সমস্যা থাকে তাহলে আমাকে জানাতে হবে। ওকে, আমরা এখানে ক্লাস শেষ ঠিক করে আছে। দিলাম। হ্যাঁ, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।